আমরা তো প্রায়ই বলি, ও অ্যাসপিরিন খেয়েছি বলেই মাথা ব্যথাটা কমে গেল। এইরকম ছোটখাটো কারণ আর তার ফলাফল বোঝাটা বেশ সহজ, কিন্তু যখন সিদ্ধান্তগুলো অনেক বেশি জটিল হয়ে যায় তখন আসল কারণটা খুঁজে বের করা কিন্তু রীতিমতো একটা ধাঁধার মতো। আজ আমরা রুবিন কজল মডেল ব্যবহার করে ঠিক সেরকমই একটা ধাঁধার সমাধান করব, আর কারণ ফলাফলের এক অবাক করা দিক দেখব। চলুন একটা অদ্ভুত প্রশ্ন দিয়ে শুরু করি। ভাবুন তো, একজন ডাক্তার আছেন যিনি একদম নিখুঁতভাবে জানেন প্রত্যেক রোগের জন্য সেরা চিকিৎসা কোনটা, কিন্তু তিনি চিকিৎসা করার পর যে ডেটা পাওয়া গেল সেটা দেখে মনে হচ্ছে যে কম কার্যকর চিকিৎসাটাই আসলে বেশি ভালো কাজ করেছে। এটা কিভাবে সম্ভব? এই আপাতদৃষ্টিতে অসম্ভব পরিস্থিতিটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। বেশ, তাহলে চলুন এই ধাঁধাটার গভীরে ঢোকা যাক। এর জন্য আমরা একটা কাল্পনিক কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরিস্থিতি নিয়ে ভাবব। আমাদের কাছে আছে 4 জন রোগী, 2টো চিকিৎসার অপশন আর একজন ডাক্তার যাকে জীবন মরণের একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। একবার ভাবুন তো, যদি আমাদের কাছে একটা জাদুকরী ক্ষমতা থাকত আর আমরা সব সম্ভাব্য ফলাফল আগে থেকেই দেখতে পেতাম। এই টেবিলটা ঠিক সেটাই দেখাচ্ছে। এখানে 4 জন রোগীর জন্য ড্রাগ নিলে তারা কত বছর বাঁচত আর সার্জারি করলে কত বছর বাঁচত দুটোই দেখানো আছে। ডেটা কিন্তু পরিষ্কার বলছে যে গড়ে সার্জারি করলে রোগীরা 2 বছর বেশি বাঁচে। তাহলে তো সার্জারি সেরা চিকিৎসা, তাই না? কিন্তু এখন দেখুন বাস্তবে কি ঘটল। সেই ডাক্তার প্রত্যেক রোগীকে তার জন্য যেটা সবচেয়ে ভালো সেই চিকিৎসাটাই দিলেন। মানে রোগী 1 আর 3কে সার্জারি আর রোগী 2 আর 4কে ড্রাগ। কিন্তু ফলাফলের দিকে তাকালে তো মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। সার্জারি করার রোগীদের গড়ায়ু দেখাচ্ছে 6 বছর আর ড্রাগ পাওয়া রোগীদের গড়ায়ু 7 বছর। মানে আমাদের ডেটা এখন বলছে যে ড্রাগই সেরা চিকিৎসা, যা আমরা একটু আগেই দেখলাম যে সত্যি নয়। তাহলে গোলমালটা হচ্ছেটা কোথায়? এই ধাঁধার সমাধান করতে হলে আমাদের একটা দারুণ আইডিয়া বুঝতে হবে। আমাদের একটু সমান্তরাল বিশ্বের মতো করে ভাবতে হবে, যাকে বলা হয় পোটেনশিয়াল আউটকাম বা সম্ভাব্য ফলাফল। পোটেনশিয়াল আউটকাম নামটা শুনতে খটমট লাগলেও আসলে খুব সহজ একটা ব্যাপার। এটা হলো একটা কি হতো যদি বা হোয়াট ইফ পরিস্থিতি। মানে যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রেই 2টো সম্ভাব্য ফলাফল থাকে। একটা হলো যা বাস্তবে ঘটেছে আর আরেকটা হলো যা ঘটেনি কিন্তু ঘটতে পারত। চলুন সেই অ্যাসপিরিনের উদাহরণটা দিয়ে ব্যাপারটা পরিষ্কার করে ফেলি। যখন কেউ বলে অ্যাসপিরিন আমার মাথা ব্যথা সারিয়ে দিয়েছে, তখন সে আসলে একটা কারণগত দাবি করছে। কিন্তু এই দাবিটা ঠিক কি না তা বুঝতে আমাদের সেই 2টি ভিন্ন জগতের কথা ভাবতে হবে। এই ছবিটা সেই 2টো জগৎকে পাশাপাশি দেখাচ্ছে। দেখুন, বাম দিকে অ্যাসপিরিন খাওয়ার পরের অবস্থা, মাথা ব্যথা নেই, আর ডান দিকে ঠিক সেই একই সময়ে অ্যাসপিরিন না খেলে কি হতো, হয়তো মাথা ব্যথাটা থেকেই যেত। এই 2টো সম্ভাব্য ফলাফলের মধ্যে যে পার্থক্য, সেটাই হলো অ্যাসপিরিনের আসল প্রভাব বা কজেল এফেক্ট। এই শক্তিশালী কথাটা মূল ব্যাপারটা একদম পরিষ্কার করে দেয়। ম্যানিপুলেশন ছাড়া কোনো কার্যকারণ সম্পর্ক নেই। এর মানে হলো, কারণগত প্রভাব মাপতে হলে এমন একটা কাজ বা সিদ্ধান্ত থাকতে হবে যেটা অন্যভাবেও নেওয়া যেত। যদি কোনো বিকল্প বেছে নেওয়ার সুযোগই না থাকে, তাহলে সেখানে কারণ আর ফলাফলের প্রশ্নই ওঠে না। আমরা তো জানলাম কার্যকারণ কি, কিন্তু ব্যাপারটা যদি এতই সোজা হয়, তাহলে এটা বের করা এত কঠিন কেন? এর পেছনে একটা মৌলিক সমস্যা আছে। চলুন সেটাই এখন দেখি। আর এখানেই হলো আসল চ্যালেঞ্জটা। আমরা একই মানুষের জন্য একই সময়ে 2টো সমান্তরাল জগৎ দেখতে পাই না। যদি অ্যাসপিরিন খাওয়া হয়, তাহলে না খেলে কি হতো সেটা জানার কোনো উপায় আমাদের কাছে নেই। আর এটাই হলো কারণগত অনুমানের মৌলিক সমস্যা। এই যুগান্তকারী ধারণাগুলো এসেছে গুইডো ইমবেন্স এবং ডোনাল্ড রুবিনের কাছ থেকে। তারা তাদের কজল ইনফারেন্স বইটাতে এই বিষয়গুলো খুব ভালোভাবে ব্যাখ্যা করেছেন। তাদের এই কাঠামোটা পরিসংখ্যান আর বিজ্ঞানের অনেক শাখায় রীতিমতো বিপ্লব এনে দিয়েছে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? কারণ আর তার ফলাফল বের করাটা আসলে একটা মিসিং ডেটা বা অনুপস্থিত তথ্যের সমস্যা। প্রত্যেকটা মানুষের জন্য আমরা কেবল একটা ফলাফল দেখতে পাই, অন্যটা চিরকালের জন্য হারিয়ে যায়। বিজ্ঞানীদের কাজ হল সেই হারিয়ে যাওয়া ডেটা সম্পর্কে একটা যুক্তিসঙ্গত অনুমান করা। এই মৌলিক সমস্যার জন্য কারণ খুঁজে বের করাটা প্রায় অসম্ভব মনে হতে পারে,
কিন্তু এই অসম্ভবকে সম্ভব করার জন্য বিজ্ঞানীরা কিছু নিয়ম বা অনুমান ব্যবহার করেন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হল SUTVA। সুক্তবা নামটা শুনতে একটু জটিল মনে হলেও এর মূল ধারণাটা বেশ সহজ। এটা আসলে আমাদের বিশ্লেষণের জন্য দুটো সাধারণ নিয়ম ঠিক করে দেয়, যাতে আমরা পরিষ্কারভাবে কারণ আর ফলাফলের সম্পর্কটা বুঝতে পারি। চলুন দেখি সেই নিয়ম দুটো কী। প্রথম নিয়মটা হল হস্তক্ষেপহীনতা। মানে ধরা যাক আমি একটা টিকা নিলাম, এই টিকা আমার ওপর কী প্রভাব ফেলবে সেটার সাথে পাশের জনের টিকা নেওয়া বা না নেওয়ার কোনো সম্পর্ক থাকবে না। আর দ্বিতীয় নিয়মটা হলো কোনো লুকানো ভিন্নতা নেই। মানে আমরা ধরে নিচ্ছি যে প্রত্যেকটা চিকিৎসা হুবহু একই রকম, যেমন সব অ্যাসপিরিন ট্যাবলেটের কার্যকারিতা সমান, কোনোটাই পাওয়ার কম বা বেশি নেই। এই হস্তক্ষেপহীনতার ধারণাটা বোঝার জন্য কৃষিকাজের এই উদাহরণটা দারুণ। দেখুন, দুটো ভিন্ন ফসলের জমির মাঝে একটা খালি সারি রাখা হয়েছে। এটাকে বলে গার্ডরো। কেন? যাতে এক জমির সার বা জল অন্য জমিতে গিয়ে তার ফলাফলের উপর কোনো প্রভাব ফেলতে না পারে। গবেষণার ক্ষেত্রেও আমাদের ঠিক এই জিনিসটাই নিশ্চিত করতে হয়। এখন আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখানেই আমরা আমাদের শুরুর সেই ডাক্তারের ধাঁধাটার সমাধান করব। চলুন দেখি আসল কালপ্রিটটাকে। আমাদের সেই ডাক্তারের ধাঁধার সমাধানটা কিন্তু লুকিয়ে আছে অ্যাসাইনমেন্ট মেকানিজম বা চিকিৎসা বন্টন পদ্ধতির মধ্যে। মানে আসল প্রশ্নটা চিকিৎসাটা নিয়ে নয়, বরং প্রশ্নটা হলো কে কোন চিকিৎসাটা পাবে, সেই সিদ্ধান্তটা কিভাবে নেওয়া হচ্ছে। এখানেই হলো পুরো রহস্যের সমাধান। বাম দিকে দেখুন, ডাক্তার জেনে বুঝেই এমন রোগীদের সার্জারি দিয়েছেন যাদের সার্জারিতে সবচেয়ে বেশি লাভ হবে, আর এমন রোগীদের ড্রাগ দিয়েছেন যাদের ড্রাগে লাভ হবে। এর ফলে দুটো গ্রুপ তৈরি হয়েছে, যারা আর তুলনার যোগ্য নয়। অন্যদিকে ডান দিকে যদি একটা কয়েন টসের মতো নিরপেক্ষ পদ্ধতি ব্যবহার করা হতো, তাহলে দুটো গ্রুপেই সব ধরনের রোগী থাকত, আর তখনই আমরা দুটো চিকিৎসার আসল গড় প্রভাবের একটা সঠিক তুলনা করতে পারতাম। সুতরাং রহস্যের সমাধান হল সমস্যাটা চিকিৎসায় বা তার ফলাফলে ছিল না, সমস্যাটা ছিল চিকিৎসাটা বন্টন করার পদ্ধতিতে। ডাক্তারের ভালো উদ্দেশ্যই নিজের অজান্তে একটা বিভ্রান্তিকর ছবি তৈরি করে ফেলেছিল। চলুন আমরা আজকে যা যা শিখলাম তা একবার গুছিয়ে নিই। এই ধারণাগুলো কিন্তু আমাদের চারপাশের পৃথিবীকে দেখার জন্য একটা একদম নতুন এবং শক্তিশালী দৃষ্টিভঙ্গি দেয়। সংক্ষেপে বলতে গেলে কারণ নিয়ে যে কোনো প্রশ্ন মানেই হল সম্ভাব্য ফলাফলের তুলনা। আমরা কখনই সব ফলাফল দেখতে পাই না, যা একে একটা অনুপস্থিত ডেটার সমস্যায় পরিণত করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষাটা পেলাম তা হল কে কোন চিকিৎসা পাবে সে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটা ফলাফলের মতোই গুরুত্বপূর্ণ। তাহলে পরের বার যখন কোনো কিছু নিয়ে কোনো কারণ বা ফলাফলের দাবি শুনবেন বা পড়বেন, তখন আপনার প্রথম প্রশ্নটা হওয়া উচিত, আচ্ছা, এখানে সিদ্ধান্তটা বা চিকিৎসাটা কিভাবে বন্টন করা হয়েছিল? বিশ্বাস করুন, এই একটা প্রশ্নই আপনাকে সত্যের অনেক কাছাকাছি নিয়ে যাবে।